সত্যি আমরা বহু অর্থ ব্যয় করে বহু দূর দেশে যাই প্রাকৃতিক রূপ, রস, গন্ধ আহরণ করতে, কিন্তু এই বাংলার বুকেই যে কত মণিরত্ন ছড়িয়ে আছে তা হয়তো খেয়ালই করি না। সেরকমই পোড়া মাটির স্বাদ গ্রহণ করতে আমরা আজ চলে এসেছি অম্বিকা কালনা এবং সোমরা বাজার। ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত এই কালনা শহরটি, এখানকার বেশিরভাগ মন্দিরগুলো টেরাকোটার কারুকার্যে সমৃদ্ধ। কালনার দর্শনীয় স্থানগুলোকে তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথমেই আছে সুপ্রাচীন ৬ষ্ঠ শতাব্দীতে নির্মিত দেবী অম্বিকার মন্দির। দেবী অম্বিকার নামেই এই স্থানের নাম অম্বিকা কালনা। এরপর ষোড়শ সপ্তদশ শতাব্দীতে শ্রী চৈতন্যদেবের সমকালীন বা তার পরবর্তী সময়ে নির্মিত বৈষ্ণব মন্দির সমূহ। আর তারপরে ষষ্ঠ ঊনবিংশ শতাব্দীতে বর্ধমানের রাজাদের দ্বারা নির্মিত ১০৮টি শিব মন্দির এবং অসাধারণ সুন্দর টেরাকোটার মন্দির। সো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমেলা ইন ওয়ান্ডারল্যান্ড। প্রথমেই চলে এলাম ১০৮টি শিব মন্দির দর্শনে। দুটি সমকেন্দ্রিক বৃত্তের সমন্বয়ে মন্দির কাঠামো গঠিত। বাইরের বৃত্তে ৭৪টি এবং ভিতরের বৃত্তে ৩৪টি শিব মন্দির আছে। বাইরের বৃত্তের শিব মূর্তিগুলো পর্যায়ক্রমে সাদা ও কালো, ভেতরের বৃত্তে সবকটি শিব মূর্তি শুভ্র বর্ণের। মন্দিরের শুভ্র বর্ণের শিবলিঙ্গগুলি ভগবান সদাশিবের প্রতীক, যার অর্থ চৈতন্য ও জ্ঞান, এবং কৃষ্ণবর্ণের শিবলিঙ্গগুলি রুদ্রের প্রতীক, যার অর্থ তিনি বোধের অতীত। দুটি বৃত্তের কেন্দ্রে একটি বাঁধানো ইদারা আছে, যা মন্দিরের পূজার কাজে ব্যবহৃত জলের চাহিদা মেটায়। সেখান থেকে ফিরে ১০৮ শিব মন্দিরের প্রবেশ পথের ঠিক উল্টো দিকেই আছে কালনা রাজবাড়ি। ভেতরে ঢুকতে ডান দিকে আছে বিশাল মাঠ আর ফুলের বাগান। বাম দিকে প্রথমেই চোখে পড়বে প্রতাপেশ্বর মন্দির। এর সমান্তরাল খাঁজকাটা গম্বুজাকৃতির শিখর ও নিচের দেয়ালের চারিপাশের প্রতিটি স্থলে ছোট ছোট অসংখ্য টেরাকোটার ফলক সমৃদ্ধ এই মন্দির সত্যি শিল্পীর এক অনবদ্য সৃষ্টি। প্রতাপেশ্বর মন্দির পেরিয়ে বাঁধানো রাস্তা ধরে একটু হাঁটলেই বাঁদিকে পড়ে রাসমঞ্চ। রাসমঞ্চের সামনের রাস্তা ধরে একটু এগোলেই পড়বে পাঁচিল দিয়ে ঘেরা লালজি মন্দির। মন্দিরের খিলেন এবং দেয়ালগুলিতে আছে অসংখ্য টেরাকোটা এবং ফুলকারির কাজ। মন্দির দালানে প্রতিষ্ঠিত আছে লালজি এবং রাধা মূর্তি।
লালজি মন্দির থেকে বেরিয়ে এসে মন্দিরের বাম দিকে রেখে সামনে হেঁটে যেতেই প্রথমে চোখে পড়ে রূপেশ্বর শিব মন্দির। রূপেশ্বর শিব মন্দিরের সামনের রাস্তা ধরে আর একটু এগোলেই পড়বে পঞ্চরত্ন মন্দির। বিভিন্ন মাপের এবং একই সারিতে অবস্থিত 5টি শিব মন্দির। একশো 8টি শিব মন্দির থেকে বেরিয়ে এসে বাইরে দুপাশে আরও 2টি শিব মন্দির আছে। বাম দিকের মন্দিরটি জলেশ্বর শিব মন্দির এবং ডান দিকের রত্নেশ্বর শিব মন্দির। দুটি উঁচু উঁচু ধাপের উপর প্রতিষ্ঠিত পঞ্চরত্ন মন্দির এবং 5 চূড়া বিশিষ্ট মন্দির। এবার চলে এলাম শ্রী গৌরী দাস পণ্ডিতের শ্রীপাঠ দর্শন করতে। এখানেই আপনারা দেখতে পাবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর নিজের হাতে লেখা গীতা ভাষ্য পুঁথি, যা আজও অতি যত্ন সহকারে রক্ষণ করা হয়েছে। যদিও সেই দৃশ্য মন্দির নিয়ম অনুসারে ক্যামেরাবন্দি করা সম্ভবপর হয়নি। পাশেই গঙ্গার ঘাট, চাইলে আপনারা সেখানেও কিছু মনোরম সময় উপভোগ করতে পারেন। তো বন্ধুরা, তারপরে আমরা চলে গেলাম সেই রহস্যময় পাতালগঙ্গার উদ্দেশ্যে। এই পাতালগঙ্গাকে ঘিরে আজও ব্রহ্মবাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায় রোমহর্ষক এক কাহিনী। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ভগবান দাস আরাধ্য দেবতা ছিলেন রাধা গোবিন্দ। পূজা অর্চনার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছিল তার জীবন। কালনা শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী নদী। সেই ভাগীরথী নদীতে প্রতিদিন স্নান করে এসে ভগবান দাস তার ইষ্ট দেবতা রাধা কৃষ্ণের পুজোয় বসতে। সময়ের সঙ্গে ভগবান দাসের বয়স বাড়ে, সামান্য পুজো হয়ে পড়েন তিনি। এই অবস্থায় তার পক্ষে পায়ে হেঁটে প্রতিদিন ভাগীরথী নদীতে যাওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে। এতকাল গঙ্গা স্নানের অভ্যাসে চ্যুতি ঘটার মনে মনে দুঃখ পেয়েছিলেন তিনি। একদিন পুজো করার সময় নিজের কষ্টের কথা ইষ্ট দেবতার কাছে খুলে বলেন ভগবান দাস। আর এরপরই ঘটে যায় এক অলৌকিক ঘটনা। কয়েকদিন পর এক সকালে ভগবান দাস লক্ষ্য করেন তার আশ্রমের প্রাঙ্গণের এক অংশের মাটি ভেদ করে উঠে আসছে জলাধার। ওই জলাধারের রং ভাগীরথী নদীর জলের মতোই ঘোলাটে। ভাগীরথীর জল যেমন কচুরিপানা ভাসে, এই জলেও ভেসে বেড়াচ্ছে তেমনই কচুরিপানা। আনন্দে আপ্লুত ভগবান দাস এই দৃশ্য দেখে কেঁদে আছড়ে পড়েন আরাধ্য রাধা গোবিন্দের চরণে। এরপর থেকেই সেই উঠে আসা জলাধারে স্নান করে ইষ্ট পূজায় বসতেন ওই সাধক। পরবর্তীকালে বর্ধমানের রাজাদের উদ্যোগে এই জায়গাটিতে একটি কুয়ো তৈরি করা হয়, সংস্কার হয় আশ্রমেরও। সেই কুয়োই আজ পাতালগঙ্গা নামে পরিচিত। অষ্টাদশ শতকে ব্রহ্মবাড়ির অনেক কাজ দিয়ে নদী বয়ে গেলেও আজ প্রায় 1 কিলোমিটার দূরে সরে গিয়েছে ভাগীরথী। কিন্তু আজও গঙ্গার জল বাড়লে এই কুয়োর জলও বাড়ে, তাতে এসে জমা হয় কচুরিপানা। বর্ষায় নদীর জল ঘোলা হলে কুয়োর জলও ঘোলা হয়। নদীর মতো কুয়োর জলেও জোয়ার ভাটা খেলে নিয়ম করে। এই ঊনবিংশ শতকে বিজ্ঞানের যুগেও এমন অলৌকিক দৃশ্য দেখতে প্রতিদিন বহু ভক্ত মানুষ ভিড় করে
ব্রহ্ম মন্দির আশ্রমে। তো বন্ধুরা, এবার আমি বলে দিই আপনারা যাবেন কিভাবে এই কালনার মন্দিরে। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরুন, স্টেশন থেকে নেমেই সামনে টোটো স্ট্যান্ড, টোটো ধরে কিংবা 15-20 মিনিট হাঁটা পথে মন্দির পৌঁছে যাবেন। টোটোওয়ালারা অনেক বেশি টাকা বলেন, তো অবশ্যই বার্গেনিং করে নেবেন, সেই অনুযায়ী ওনাদের চার্জেস দেবেন। এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য লিপিবদ্ধ করা আছে। একদিনের ছুটিতে আপনারাও ঘুরে আসতে পারেন এই জায়গাটি। আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে মার্জনা করবেন। আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে একটি লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো অফবিট ডেস্টিনেশনে।